গানের রবীন্দ্রনাথ, ছবির রবীন্দ্রনাথ। কোনো টিভি চ্যানেলে রাতের দিকে কোনো শিল্পীর গলায় ভেসে এলো রবীন্দ্র গানের এক অমোঘ লাইন, হে মাধবী দ্বিধা কেন। ঠিক সেই সময় চোখের সামনে হয়তো খোলা থাকছে রবীন্দ্র চিত্রকলার এক আশ্চর্য নমুনা, ফুল ভরা বৃক্ষ শাকের এক পেন্সিল স্কেচ, সর্পিল রেখার বিন্যাসে যা বিপুল প্রাণবন্ত, কিন্তু পাশাপাশি জটিল রেখার বুনটে গভীর রহস্যময়। এই সমাপতন কি আমাদের মনে প্রশ্ন রেখে যায় না যে গানের রবীন্দ্রনাথ আর ছবির রবীন্দ্রনাথ কি একেবারেই আলাদা? রবীন্দ্রনাথের বিভিন্ন কথাবার্তা বা চিঠিপত্র বোধহয় এই কথা আমাদের ভাবনার মধ্যে উস্কে দেয় যে চলচ্চিত্র ছাড়া প্রায় সব সৃজনশীল মাধ্যমে তার অনন্য প্রতিভার স্বাক্ষর থেকে গেলেও গান এবং ছবি বোধহয় ছিল তাঁর হৃদয়ের সবচেয়ে কাছাকাছি। সে কি এই জন্য যে এই দুই মাধ্যমে তার ছিল না কোনো প্রথাগত তালিম, তাই থেকে গিয়েছিল রবীন্দ্রনাথের ভাষায় তার মাতলামি করার অবিমিশ্র স্বাধীনতা, এবং এই দুই মাধ্যমই জীবদশায় তাকে তুলে দেয়নি কোনো বৃহৎ খ্যাতির জোব্বা বা মুকুট। রবীন্দ্রনাথের সৃষ্টিশীল জীবনের শুরুতে যার প্রভাব ছিল অপরিসীম, সেই জ্যোতিদাদা বা জ্যোতিরিন্দ্রনাথ ছবির আর গানের ফর্মের সাযুজ্য ব্যাখ্যা করেছিলেন এইভাবে: ছন্দময় স্বরবিন্যাসের দ্বারা হৃদয়ের ভাব প্রকাশ করা, তাহা আমাদের ওস্তাদ গায়কদের কিছুই প্রকাশ পায় না। চিত্রে যেমন ছায়া ও আলোক, গানের রসভেদে ধ্বনির হ্রাসবৃদ্ধি সেইরূপ অতি প্রয়োজনীয়। আর রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবীর ভাষায় রবীন্দ্রনাথের ছবির বর্ণনায় যেন একই সুর। তার ছবি আলো ছায়ার সমন্বয়ে গঠিত সাদা কালোর বিরহ মিলনের খেলা। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে সাদায় কালোয় মিলে
ঢেউ ছুটেছে পারে ওই পারে, রাত্রি এসে যেথায় মেশে। নিতল নীল নীরব মাঝে বাজল গভীর বাণী, নিকষেতে উঠল ফুটে সোনার রেখা খানি। নিতল নীল নীরব মাঝে বাজল গভীর বাণী, নিকষেতে উঠল ফুটে সোনার রেখা খানি। মুখের পানে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই। মুখের পানে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই। স্বপন সাথে জড়িয়ে জাগাত কাঁদি আকুল ধারে, রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে। তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে, রাত্রি এসে যেথায় মেশে। নিজেকে একবার এইরূপ রহস্য আবরণে আবৃত্ত করিয়া প্রকাশ করিবার একটা ইচ্ছা আমাকে পাইয়া বসিয়াছিল। একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে। সেই মেঘলা দিনে ছায়া ঘন অবকাশের আনন্দে বাড়ির ভিতরে এক ঘরে খাটের উপর উপুর হইয়া পড়িয়া একটা স্লেট লইয়া লিখিলাম, গহনা কুসুম কুঞ্জ মাঝে। লিখিয়া ভারী খুশি হইলাম। সেই কৈশোর থেকে বৈষ্ণব পদাবলীর যে প্রভাব রবীন্দ্রনাথকে আপ্লুত করেছিল, কবির সম্পূর্ণ শিল্প জীবন জুড়ে সেই প্রভাব রেখে গিয়েছিল তার রূপকল্পের ছায়া। কি গানে, কি ছবিতে! শঙ্খ ঘোষ সিমন দ্য বোভাকে উদ্ধৃত করে দেখিয়েছেন বয়সের ভার কিভাবে লেখকদের নতুন রচনাকে টেনে নেয় তাঁর পুরনো দিনের দিকে, নিজের ব্যবহার করা পুরনো সব ভাবের দিকে। ধ্রুপদাঙ্গ গানে পিলু রাগ ব্রাত্য। পিলু মানে ঠুংরি মনে হয়। সঙ্গীত বিশেষজ্ঞ সুধীর চন্দ বলেছেন, ধ্রুপদী আঙ্গিকে পিলুকে বেঁধে রবীন্দ্রনাথ নিয়ে এলেন কানাড়া রাগের ভাব ও প্রশান্তি। মীরের ব্যাপ্তি, অলঙ্কারহীনতা, বিলম্বিত চলন রবীন্দ্র পিলুকে নিয়ে গেল এক মহৎ উত্তরণে। 1923 রচিত পিলু রাগের এই গান আর 1936 কালিতে আঁকা নিরাভরণ অথচ গাঢ় রহস্যময় এই ছবি যেন মিলে গেল এক সুরে। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দে। ছায়া ঘনাইছে
কবে নব ঘন বরিশালে গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে পুরাবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে পুরাবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে হাওয়াতে কি পথে দিলি খেয়া আষাঢ়ের খেয়ালে কোন খেয়া ছায়া ঘনাইছে বনে বনে যে মধুর হৃদয়ে ছিল মাখা কাঁটাতে কি ভয়ে দিলি ঢাকা যে মধুর হৃদয়ে ছিল মাখা কাঁটাতে কি ভয়ে দিলি ঢাকা বুঝিলি যার বিষারে মনে মনে দেখা হলো তারে বুঝিলি যার বিষারে মনে মনে দেখা হলো তারে আড়ালে আড়ালে দেয়ানে আপনায় লুকায়ে দেয়ানে ছায়া ঘনাইছে বনে বনে গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে। রবীন্দ্রনাথের কবিতায় ছিল তার দাহকে লুকিয়ে রাখারই প্রকাশ। শঙ্খ ঘোষ দেখিয়েছেন যে কখনো কখনো তার ছবির জগৎ আর তার কবিতার জগৎ যেন চলে আসছে অনেক কাছাকাছি। যেমন সানাইয়ের কবিতাগুচ্ছ, সেই কবিতারই একটি যখন 1938 রচিত মায়ার খেলার নৃত্যনাট্যে গানের রূপ পায়, তা যেন 1934 আঁকা তার একটি ছবির ভার্সিফিকেশন হয়ে দাঁড়ায়। এ গানের সুরে ভৈরবী আর কীর্তন হাত ধরাধরি করে এসে দাঁড়ায়। কলা বিশেষজ্ঞ অশোক মিত্র বলেন, আশ্চর্য দ্যুতি, সংহত সংযম, আপাত স্তব্ধতা থেকে ফুটে ওঠে রেখার মধ্যে এক গভীর অস্থিরতা, রঙের মধ্যে গুমড়ে ওঠে ঝড়, স্পেসের ব্যবহারে পাই অসহ্য কাতরোক্তি, কণ্ঠরোধ করা চাপা কান্না, যেন শ্বাসরোধ করা হওয়ার মধ্যে দিয়ে প্রাণ বেরোতে চায় আলোতে এবং মুক্তিতে।
ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জায় আমার ঢাকিলে গো, শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জায় আমার ঢাকিলে গো। তোমারে সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমেরও বেদনায় আমারও মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয়ে হায়, এ নিরন্তর সংশয়ে আর পারিনে যুঝিতে, আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। ভ্যান গগ এবং পল গঙ্গা একবার এক বিপজ্জনক তর্কে জড়িয়ে পড়েছিলেন এই নিয়ে যে ছবির রং কিসের অনুযায়ী হবে, প্রকৃতির না শিল্পীর মনের। ঈশ্বর বিশ্বাসী ভ্যান গগ চাইছিলেন না খোদার ওপর খোদকারি করতে। সম্পূর্ণ বিপরীত বিশ্বে দাঁড়িয়ে পল গঙ্গা চাইছিলেন তাঁর ছবির রং আঁকতে মনের প্যালেট দিয়ে। রবীন্দ্রনাথ প্রকৃতিতে মগ্ন থেকেও ছবির রঙে মিশিয়ে দিলেন তাঁর আপন মনের মাধুরী। তৈরি হলো তৃতীয় এক পথ, প্রকৃতির রং লেগেও যা তীব্রভাবে প্যাশনেট, প্রবলভাবে পার্সোনালাইজড। রবীন্দ্রনাথ নিজেও একবার জড়িয়ে পড়েছিলেন এক বিখ্যাত তর্কে বিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গে, যেখানে আইনস্টাইন বিশ্বাস করছেন যে ফুল ফোটার সিগনিফিকেন্স ফুলের নিজের জন্যেই। মানতে পারছেন না রবীন্দ্রনাথ। তিনি ভাবছেন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ। আমরা শিহরিত হয়েই যখন জানি আধুনিক কোয়ান্টাম ফিজিক্স এই তর্কে পাশে দাঁড়িয়েছে রবীন্দ্রনাথের, আইনস্টাইনের নয়। 1895 সালে রচিত প্রেম পর্যায়ের এই গানের প্রথম লাইনে কি উঁকি মারছিল রবীন্দ্রনাথের 1923 আইনস্টাইনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার প্রথম সংকেত।
এবং তা ধরা দিচ্ছে সেই সময়ের ছবিতে। ক্ষিতিমোহন সেন একবার বলেছিলেন গায়ক অশোকতরু বন্দ্যোপাধ্যায়কে, তোমরা গায়করা চেষ্টা করলে রবীন্দ্রনাথের যথার্থ পরিচয় পেতে পারো। তার কাব্যই বলো আর নাটকই বলো বা অন্য যে কোনো গদ্য রচনাই বলো, সব কিছুর মধ্যে দিয়েই ক্ষণে ক্ষণে হয়তো দেখবে তার সেই দাড়ি জোব্বা উঁকি মারছে। তিনি যে রবীন্দ্রনাথ এ কথা তিনি ভুলতে পারতেন না, কিন্তু গান রচনার সময় আমি তাকে কাছ থেকে দেখেছি, তার আত্মসচেতনতা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেত। তখনই দেখতে পেতাম সত্যিকারের রবীন্দ্রনাথকে, যেন একেবারে খোলস ছাড়ানো ন্যাংটো মানুষ। রানীচন্দ্রের বর্ণনাতেও রবীন্দ্রনাথের ছবি আঁকার অনেকটা সেই রকম বিবরণ পেতে থাকি আমরা।
রবীন্দ্রনাথ লোকসঙ্গীতের খোলামেলা মেজাজের সঙ্গে মিশিয়েছিলেন রাগ রাগিনীর মননশীলতা। একইভাবে বেঙ্গল স্কুলের রিমেক প্রবণতা আর আর্ট স্কুলের একাডেমিক আর্টের মাঝামাঝি দাঁড়িয়ে রবীন্দ্রনাথ সৃষ্টি করলেন এক নতুন চিত্রভাষা। ভারতবর্ষের চিত্রকলা যেন পেল এক সতেজ শীত দ্বারা। যে কেবল পালিয়ে বেড়ায়, বৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে, সে কি আজ দিল ধরা, সে কি আজ দিল ধরা, গন্ধে ভরা বসন্তের এই সঙ্গীতে, এই সঙ্গীতে। যে কেবল পালিয়ে বেড়ায়, বৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে। ও কি তার উত্তরীয়, ও কি তার উত্তরীয়, অশোক শাখায় উঠল দুলি, আজ কি পলাশ বনে ওই সে বুলায় রঙের তুলি। ও কি তার উত্তরীয়, অশোক শাখায় উঠল দুলি, আজ কি পলাশ বনে ওই সে বুলায় রঙের তুলি। ও কি তার চরণ পড়ে তালে তালে, মল্লিকার ওই ভঙ্গিতে, ওই ভঙ্গিতে। যে কেবল পালিয়ে বেড়ায়, বৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে। নাগোনা দেয়নি ধরা, নাগোনা দেয়নি ধরা, আশির ভরা দীর্ঘশ্বাসে যায় ভেসে। নাগোনা দেয়নি ধরা, আশির ভরা দীর্ঘশ্বাসে যায় ভেসে। মিছেই হেলা দোলায়, মিছেই হেলা দোলায়, মনকে ভোলায়, ঢেউ দিয়ে যায় স্বপ্নে সে। নাগোনা দেয়নি ধরা, সে বুঝি লুকিয়ে আসে, সে বুঝি লুকিয়ে আসে বিচ্ছেদেরই রিক্ত রাতে। নয়নের আড়ালে তার নিত্য জাগার আসন পাতে, সে বুঝি লুকিয়ে আসে বিচ্ছেদেরই রিক্ত রাতে। নয়নের আড়ালে তার নিত্য জাগার আসন পাতে। ধ্যানের বর্ণ ছটায় ব্যথার রঙে, মনকে সে রয় রঙ্গিতে, রয় রঙ্গিতে। যে কেবল পালিয়ে বেড়ায়, বৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে। সে কি আজ দিল ধরা, সে কি আজ দিল ধরা, গন্ধে ভরা বসন্তের এই সঙ্গীতে, এই সঙ্গীতে। যে কেবল পালিয়ে বেড়ায়, বৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে। আমার ছবি যখন বেশ সুন্দর হয়, মানে সবাই যখন বলে বেশ সুন্দর হয়েছে, আমি তা নষ্ট করে দিই, খানিকটা কালি ঢেলে দিই বা এলোমেলো আঁচড় কাটি। যখন ছবিটা নষ্ট হয়ে যায়, তখন তাকে আবার উদ্ধার করি। এমনি করে তার একটা রূপ বের হয়। আমি মানুষের জীবনটাও এমনি করেই দেখি। মানুষ যখন একবার ঘা খায় বা পড়ে যায়,
একটা কিছু সাংঘাতিক ঘটে, তারপর মানুষ যখন নিজেকে ফিরে তৈরি করে তখন একটা সত্যিকারের রূপ বেরোয়। রবীন্দ্রনাথের নিজের ছবি নিয়ে এই উপলব্ধি যেন প্রতিফলিত হয় ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের রবীন্দ্রনাথের সঙ্গীত সম্পর্কের বিশ্লেষণে। গানে রবীন্দ্রনাথের কৃতিত্ব প্রধানত ভাঙনে ও সৃষ্টিতে। সঙ্গীত বিশেষজ্ঞ সুধীর চক্রবর্তী বলেছেন, রবীন্দ্রনাথ বাংলা গানে প্রথম ধ্রুপদের মতো সঞ্চারীর প্রয়োগ করে অন্তরা ও আভোগের একই সুর সমন্বয়ের মধ্যে ভেরিয়েশন অফ টোন সঞ্চার করলেন এবং গানের ভাবগত বিন্যাসেও আনলেন নতুন স্পন্দন। সঞ্চারিতে সুরের অবতরণই স্বাভাবিকভাবে আসে, এরও ব্যতিক্রম ঘটালেন রবীন্দ্রনাথ কয়েকটি গানে, যেখানে সঞ্চারীকে নিয়ে গেলেন উঁচু পর্দায়। তারই নিদর্শন এখনকার গান। তাঁর চিত্রকলায় পাশ্চাত্যের ত্রিমাত্রিক ইলিউশন তৈরি না করে প্রাচ্য চিত্র ধর্ম অনুযায়ী বেশিরভাগ ছবিতে রবীন্দ্রনাথ অনুসরণ করলেন দ্বিমাত্রিকতা। শোভন সোম উল্লেখ করেছেন, ক্লোজ আপনেস বা অতি সন্নিহিতি কীভাবে তাঁর ছবির প্রাচ্যগুণকে আরও প্রবল করেছে। তুমি কোন ভাঙনের পথে এলে, সুতরাতে তুমি কোন ভাঙনের পথে এলে,
নীরবতারে গান, আমি তাই জানি তোমারি দান। নীরবতারে গান, আমি তাই জানি তোমারি দান। ফিরে সে ফাল্গুন হাওয়ায় হাওয়ায়, শুভ্র মূর্ছনাতে তুমি কোন ভাবনের পথে এলে। সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা, ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে। সুপ্ত রাতে তুমি কোন ভাঙনের পথে এলে। সুপ্ত রাতে। এর আগে মালতী পুথির নকশা বাদ দিলে রক্তকরবীর পাণ্ডুলিপির পাতাতেই প্রথম দেখা গিয়েছিল রবীন্দ্রনাথের পরিণামধর্মী নকশা। শোভন সোম মনে করিয়ে দিচ্ছেন যে এই রক্তকরবেতেই সঞ্চয় প্রবৃত্তি ও উচ্ছিষ্ট ভোজের প্রবৃত্তি থেকে পরিত্রাণের কথা বলা হয়েছিল। রক্তকরবের সেই বিশেষ পাঠ এই ফাগুলাল, সে সকলের আগে এগিয়ে গেছে। বিশু কোথায় গেছে? নন্দিনী। ফাগুলাল, সে চলে গেছে মুক্তির পথে। এবং সেই গান যা আর থাকছে না পরবর্তী সংস্করণে, আমার শেষ গানেরই প্রথম ধুয়ে ধরলি কেরে তুই। শোভন সোম বলেছেন যে এইখান থেকেই বোধহয় রবীন্দ্রনাথের গান, সাহিত্যে, ছবিতে থাকবে মুক্তির পথে চলে যাওয়ার দিক নির্দেশ। 1921 সালে রচনা করা বাউল সুরের এই গানে কি থেকে গিয়েছিল তারই কিছু পূর্বাভাস। মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি। মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি। ওরা ঘর ছাড়া, ওরা ঘর ছাড়া, ওরা ঘর ছাড়া মোর মনের কথা যাই বুঝি ওই গাথি গাথি। মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি। সুদূরের বীণার স্বরে কে ওদের হৃদয় হরে। সুদূরের বীণার স্বরে কে ওদের হৃদয় হরে। দুরাশার দুঃসাহসে উদাস করে, দুরাশার দুঃসাহসে উদাস করে। সে কোন ধাও হাওয়ার পাগলামিতে পাখায় ওদের ওঠে মাটি। সে কোন ধাও হাওয়ার পাগলামিতে পাখায় ওদের ওঠে মাটি। মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি। ওদের ঘুম ছুটেছে, ওদের ঘুম ছুটেছে, ভয়ে টুটেছে একেবারে। অলক্ষেতে লক্ষ্য ওদের পিছন পানে তাকায় না রে। অলক্ষেতে লক্ষ্য
ছিল জানা, সে ওদের দিল হানা। যে বাসা ছিল জানা, সে ওদের দিল হানা। না জানার পথে ওদের নাই রে মানা, না জানার পথে ওদের নাই রে মানা। ওরা দিনের শেষে দেখেছে কোন মনোহরণ আধার রাতি, দিনের শেষে দেখেছে কোন মনোহরণ আধার রাতি। মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি। টি.এস. এলিয়ট 1920 সালে 32 বছর বয়সে লিখেছিলেন, "Here I am, an old man in a dry month, being read to buy a boy, waiting for rain." তিনি 70 বছর বয়সে লিখলেন, "I have only just now had the illumination of knowing what love is." রবীন্দ্রনাথের কাছে এই প্রক্রিয়া যেন সম্পূর্ণ বিপরীত। শঙ্খ ঘোষের ভাষায় তাঁর শেষের গানগুলিতে বারে বারে ফিরে আসবে বিলীয়মান কোনো স্বপ্নের ছবি। প্রথম বয়সের গানে স্বপন ছিল আগামী কোনো স্বপ্ন দেখার। আজ সে স্বপ্ন উঠে আসে, তার আভা রক্তিম, তার পরিবেশ রাত্রির, পিছন দিকে ঘোরানো তার মুখ। সানাইয়ের আসা যাওয়া রূপ পেল 1940-এ রবীন্দ্রনাথের জীবনের শেষ প্রান্তের এই গানে, যার রাগ ভৈরবী। ভৈরবী ভোরের সুর, আবির্ভাবের সুর, কিন্তু রবীন্দ্রনাথের উপলব্ধিতে ভৈরবীতে সেই চিরসত্য, সেই মৃত্যু বেদনা প্রকাশ হয়ে পড়ে। আমাদের এই কথা বলে দেয়, আমরা যা কিছু জানি তার কিছুই থাকবে না, এবং যা চিরকাল থাকবে আমরা তার কিছুই জানি না। শুধু কালির রেখায় টেক্সচার আর বক্ররেখার ছন্দ এই ছবিতেও কি এনে দিচ্ছে না রবীন্দ্র ভৈরবীর হাহাকার আর কান্নাকে? প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, প্রেম এসেছিল তাই স্বপ্ন মনে হলো তারে, দিনে তাহারে আসুন প্রেম এসেছিল। বিদায় নিল যবে শব্দ পেরে গেলু ধীরে, বিদায় নিল যবে শব্দ পেরে গেলু ধীরে, সে তখনো স্বপ্ন কায়া বিহীন, নিশীথ তিমিরে বিলীন। সে তখনো স্বপ্ন কায়া বিহীন, নিশীথ তিমিরে বিলীন। দূর পথে দীপ শিখা রক্তিম মরীচিকা, প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, প্রেম এসেছিল।
শিল্পী কেজি সুব্রহ্মণ্যন তার দ্য ক্রিয়েটিভ সার্কিট গ্রন্থে বলেছেন, by collecting village art and folk songs, Rabindranath wanted to get closer to forms that were more basic and carried what he termed the body smell of life, and to retool in their light those forms that were over-disciplined by convention, or as he said, over-perfumed by culture. প্রকৃত বাউল সুরেও রবীন্দ্রনাথ রচনা করেছেন কিছু গান। কিছু ক্ষেত্রে খাঁটি বাউল তত্ত্ব ঢুকে গেছে তাঁর গানের বাণীতে। কখনো আবার বাউল সুরেও তিনি ধ্রুপদী নিয়মে তুক বা অংশ বিভাগ করে গান গেয়েছেন। অনেক সময় বাউল সুর প্রধান গানের সঞ্চারিতে প্রাচীন রাগ বা কীর্তনের প্রয়োগ ঘটিয়েছেন। সঙ্গীত বিশেষজ্ঞ ধূর্যটি প্রসাদের ভাষায়, লোকসঙ্গীতের গ্রাম্যতা, তার অসংযত আবেগ ও চিৎকার যেমন এর মধ্যে নেই, তেমনি দরবারি সঙ্গীতের অজস্র তানের ও তালের নিরর্থক গুন্ডামিও এর মধ্যে নেই। একইভাবে রবীন্দ্রনাথের ছবিতে যারা শুধুই আদিমতা খুঁজে বেড়ান, তাদের বিরোধিতা করেছেন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। এ হচ্ছে আধুনিক মননের প্রিমিটিভ ছবি। আমার মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দ্বারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দ্বারে। মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙল রে ঘুম। ও তোর ভাঙল রে ঘুম অন্ধকারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দ্বারে। মন যখন জাগলি না রে, মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতি। মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতি। তার বাঁশি বাজে আধার মাঝে, বাঁশি বাজে আধার মাঝে। দেখি না যে চোখে তারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দ্বারে। মন যখন জাগলি না রে, ওরে তুই যাহারে দিলি ফাঁকি, খুঁজে তারে পায় কি আখি। তুই যাহারে দিলি ফাঁকি, খুঁজে তারে পায় কি আখি। এখন পথে ফিরে পাবি কিরে, পথে ফিরে পাবি কিরে। ঘরের বাহির করলি যারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দ্বারে। মন যখন জাগলি না রে, আমার মন যখন জাগলি না রে। রবীন্দ্রনাথ কোথাও বলেছেন, ইনকনসিস্টেন্সি আমার সবচেয়ে বড় দুর্বলতা কিংবা সবচেয়ে বড় ক্ষমতা। গানে কথা ও সুরের সামঞ্জস্য নিয়ে তাঁর স্ববিরোধিতা ফুটে উঠেছে তাঁর বিভিন্ন সময়ের কথাবার্তায়। আমাদের দেশে স্ত্রী যেমন স্বামীর অধীনতা স্বীকার করিয়াই স্বামীর উপর কর্তৃত্ব করিতে পারে, এদেশে গানও তেমনি বাক্যের অনুবর্তন করিবার ভার লইয়া বাক্যকে ছাড়াইয়া যায়। তিনি আবার অন্য জায়গায় বলেছেন, গায়কেরা সঙ্গীতকে যে আসন দেয়, আমি সঙ্গীতকে তদপেক্ষা উচ্চ আসন দিই। তাহারা গানের কথার উপর সুরকে দাঁড় করাইতে চায়,
আমি গানের কথাগুলিকে সুরের উপর দাঁড় করাইতে চাই। তাহারা কথা বসাইয়া যান সুর বাহির করিবার জন্য, আমি সুর বসাইয়া যাই কথা বাহির করিবার জন্য। সঙ্গীত বিশেষজ্ঞ অনন্ত চক্রবর্তী রবীন্দ্র গানে কথা ও সুর সম্পর্কে লিখেছেন, কোনটি কাকে ব্যক্ত করেছে বলা শক্ত, কোনটি রূপ আর কোনটি সত্তা ধরাই যায় না। অন্তিম কথাটা বোধহয় আবার রবীন্দ্রনাথই বলেছেন। সুরের সঙ্গে কথার সন্ধি শর্তগুলো ভালো করে ড্রাফট করা চাই, কথার সঙ্গে সুরের একটা বোঝাপড়া চাই। রবীন্দ্রনাথের ছবি সম্পর্কেও নন্দলালের প্রায় একই উপলব্ধি। বিষয়কে তিনি অবহেলা করেননি, আবার অতি প্রাধান্যও দেননি। তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী। তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী। তিমির অবগুণ্ঠনে আজি সঘন সর্বরি মেঘ মগন তারা, নদীর জলে ঝড় ঝরি 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 ঝরিছে জলধারা। তমাল বন মর মরি মরি মরি, পবন চলে হাঁকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী। তিমির অবগুণ্ঠনে যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি, জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী। যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি, জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী। রয়েছি বাধা বন্ধনে বন্ধনে, ছিড়িব যাব বাটে, যেন এ বৃথা ক্রন্দনে ক্রন্দনে এ নিশি নাহি কাটে। কঠিন বাধা লঙ্ঘনে দিব না আমি ফাঁকি। কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী। তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে
তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে। 1912 সালে লেখা এই গানের কথার ব্যাখ্যা 1913 সালেই ইংরেজ শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছেন রবীন্দ্রভক্ত এক যুবক। তিনি এজরা পাউন্ড। কানে কানে আক্ষরিক মানে ঠিক মার্মারিংস অফ এ সং নয়, এটি একটি ব্যবহারিক ভাষ্যরূপ যার অর্থ ফ্রম ইয়ার টু ইয়ার। এটি ভিসপারের বাংলা প্রতিশব্দ, কিন্তু এর চিত্রকল্প আরও সুন্দর। এর 20 বছর পরে কাগজের ওপর জল, রং ও কালিতে আঁকা এরকমই একটি ছবি ভেসে উঠছে এই চিত্রপটে, যার মধ্যে বোধহয় কিছুটা থেকে যায় শিল্পী মদিগ্লিয়ানির প্রভাব। অশোক মিত্রকে উদ্ধৃত করে এখানে বলা যেতে পারে যে বিদেশি শিল্পীর নাম উল্লেখ করে রবীন্দ্রনাথকে জাতে তোলার জন্যে নয়, বরং বিপরীতটাই বোধহয় সত্যি। মদিগ্লিয়ানির ফর্মের প্রাধান্যকে রবীন্দ্রনাথ যেন অনেকটাই পেরিয়ে গেছেন ফর্ম ও কন্টেন্টের বিস্ময়কর মেলবন্ধনে।
রবীন্দ্রনাথ বলেছেন, দুর্বলরাই ঋণ করতে ভয় পায়, কারণ তারা আপন সামর্থ্যে তা শোধ করতে পারে না। আমি যে 100 ভাগ হারে বাঙালি নই, আমি যে সমপরিমাণে ইউরোপেরও, এ কথারই প্রমাণ হোক আমার ছবি দিয়ে। সঙ্গীতেও রবীন্দ্রনাথের কোনো গোঁড়ামি নেই। দিনের জগৎটা ইউরোপীয় সঙ্গীত, সুরে বেসুরে, খণ্ডে অখণ্ডে মিলে একটা গতিশীল প্রকাণ্ড হারমোনির জটলা, আর রাতের জগৎটা আমাদের ভারতবর্ষীয় সঙ্গীত, একটি বিশুদ্ধ করুণ গম্ভীর অমিশ্র রাগিনী। দুটোই আমাকে বিচলিত করে, অথচ দুটোই পরস্পর বিরোধী। শঙ্খ ঘোষের লেখা দিয়ে শেষ করা যায় এই সংকলন। অনেক আধুনিকই ভুলে যান নিজের প্রশ্নকেও প্রশ্ন করতে। নিজের কোনো বৃত্তের মধ্যে বন্দি করে তিনি তার আধুনিকতার ছোট একটি পরিমাপ তৈরি করে নেন অনেক সময়। শুধু এই বৃত্তটাকে আর পারেন না তিনি ভাঙতে। এইভাবে রবীন্দ্রনাথ আমাদের মুক্তি দেন অভ্যাসিকতার এবং আত্মকেন্দ্রিকতার বিষাক্ত এক মণ্ডল থেকে। সচলতার মধ্যে আমাদের জর্জরিত করে রাখেন তিনি। প্রবীণতা, আত্মতৃপ্তির কোনো স্বস্তি ছিল না তার, আর তাতে লেখার জগৎ তো যুক্ত হয়েছিল, তার সঙ্গে ছিল তার ছবির আর গানের জগতের। তাই প্রতি মুহূর্তেই আমাদের জন্য অপেক্ষা করে থাকে অভাবনীয়ের আবিষ্কার। প্রতি মুহূর্তেই তিনি নিজেকে ভেঙে বেরিয়ে আসেন নিজে, কিন্তু কোনো শেষ সঙ্গতিতে পৌঁছলেন কি তিনি নিজে? কোনো কি উত্তর মিলল জীবনের? পথের শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথের? এত কামনা, এত সাধনা, কোথায় মিশে কি আছে শেষে পথের? ঢেউ ওঠে পড়ে কাদার, সম্মুখে ঘন আধার, পার আছে গো, পার আছে, পার আছে কোন দেশে, কি আছে শেষে পথের? আজ ভাবি মনে মনে, মরীচিকায় অন্বেষণে, হায় আজ ভাবি মনে মনে, মরীচিকায় অন্বেষণে, বুঝি তৃষ্ণার শেষ নেই নেই, মনে ভয় লাগে সেই, বুঝি তৃষ্ণার শেষ নেই নেই,
সেই হাল ভাঙা পাল ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে কি আছে শেষে পথের শেষ কোথায় শেষ কোথায় কি আছে শেষে পথ